আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, গৌতম বুদ্ধের অহিংস সাম্যের বাণী অনুসরণ করে শান্তি ফিরুক দেশ বিদেশে। বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে প্রস্তুত সেনাবাহিনী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রার্থনা হল রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপবিহারোদ্যোগদ্বয় দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির নিদর্শন। তাই দলমত নির্বিশেষে সবাইকে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা উচিত। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাইকে যেন শ্রদ্ধা করি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সবার। আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বহাল রাখতে হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। তবে শোভাযাত্রার আগেই চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়বে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আর র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানিয়েছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়ব সহ 2টি মোটিফ নতুন করে নির্মাণ করা হচ্ছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। সিসি ফুটেজে দেখা যাচ্ছে শনিবার ভোর 4:44 মুখে মাস্ক পরে দেয়াল টপকে চারুকলার ভেতরে ঢুকছে এক যুবক। ফ্যাসিবাদের মুখাবয়বের কাছে তরল পদার্থ ঢালছে, পরে আগুন ধরিয়ে আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যাচ্ছে। আগুনের এই ঘটনায় সবাই হতবাক হলেও শোভাযাত্রার জন্য আরো উদ্যমে প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। কেউ তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন বিভিন্ন মোটিভ, আবার কেউ ব্যস্ত বিভিন্ন প্রতিকৃতি নির্মাণে। পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়বও ফের নির্মাণের চেষ্টা চলছে। রাত্রে পোস্টার লাগানো হয়েছে, তারপর ওই যে ভাঙ্গা ভুঙ্গা যেগুলো পুড়ে গেছে সেগুলো ঠিক করেছি। কালকে তো মনে করেন আমরা সকালবেলায় কালকে পহেলা বৈশাখ, আজকে মনে করেন সারা রাত কাজ করলে সারা যদি লাগে সারা রাত করতে পারবো। রমনার বটমূলে কোনো বোমা মিললে কিভাবে বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তারই একটি মহড়া করে ডিএমপির সিটিটিসি ইউনিট। মহড়া পরিদর্শন শেষে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। অন্যদিকে রমনার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। এদিকে
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন সমর্থন করে না বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সকালে চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন করে এই দাবি জানান বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করেছে। সারা দেশে পয়লা বৈশাখ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ 1432 বরণে প্রতি বছরের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষবরণের এই আয়োজনে অংশ নেবে 50টির বেশি সাংস্কৃতিক সংগঠন। সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের কাজ। চারুকলা অনুষদের আয়োজনে তৈরি করা হচ্ছে রং বেরঙের পাখা, হাড়ি, দোয়াত, কলম, মুখোশ, হাতি, পালকি, লাঙল সহ নানা চিত্রকর্ম। পয়লা বৈশাখ উদযাপনে বরিশালে চলছে নানা আয়োজন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। উৎসবে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে ধুয়ে নতুন বছরকে বরণ করবে তারা। সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামিমা আরা রিনি। এ সময় মারমা, চাকমা, তঞ্চঙ্গা, ম্রো, বোম, ত্রিপুরা সহ পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক এবং ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেন। বছর শেষ দিন, যেহেতু বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর জন্য আজকে সবাই একত্রিত হয়েছি। 3 দিন ব্যাপী আমাদের পানি খেলাটা থাকবে। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে থাকি। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশেই প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি বরিশালেও চলছে। বরিশাল থেকে এই মুহূর্তে আমরা যুক্ত হব আরিফুল ইসলামের সাথে। আরিফ শুনতে পারছেন আশা করি। আরিফ, একটু জানবো বরিশালে কেমন ধরনের প্রস্তুতি চলছে বর্ষবরণের? জি রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন যে সারা দেশের নাই বরিশালেও কিন্তু আনন্দ শোভাযাত্রা সেটির প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা প্রশাসন এবং বরিশালের অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেগুলো। আমরা এখন আছি বরিশালের চারুকলায় কিন্তু একটু দেখাতে চাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রতীকী ইতোমধ্যেই তৈরি করতে চাচ্ছেন। তবে আমরা চারুকলার এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু তারা শান্তির যে প্রতীক পায়রা এবং প্যালেস্টাইনে যে গণহত্যার ঘটনায় যে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করে, এই প্রতীকগুলো নিয়েই তারা আসলে এবার মঙ্গল শোভাযাত্রা করবে ঠিক সকাল 8টায় এবং বরিশাল বিম স্কুল থেকে তারা এই শোভাযাত্রাটি শুরু করবে। অপরদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তারা 9টায় বরিশাল সার্কিট হাউস থেকে জনসাধারণকে নিয়ে এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকদের অংশগ্রহণে তারাও কিন্তু সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা করবে। এছাড়াও সরকারিভাবে বিভিন্ন ধরনের তারা কর্মসূচি হাতে নিয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে। অপরদিকে বরিশালের যে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু গতবারের তুলনায় এবার অল্প পরিসরে তারা এই আয়োজনটি করেছে। একটু জানাতে চাই, বরিশালে কিন্তু বরাবর 3 দিন একটি মেলা অনুষ্ঠিত হয়, এই বৈশাখী মেলা বরিশালের বিএম স্কুল মাঠে। সেটি কিন্তু এখন কমিয়ে 1 দিন করা হয়েছে। এছাড়াও বরিশালে যে অন্যান্য যে শোভাযাত্রাগুলো সেগুলো মূলত সংক্ষিপ্ত করা হয়েছে। তো এগুলো আসলে তারা আমাদেরকে আয়োজক কমিটি জানিয়েছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করেই তারা বিভিন্ন ধরনের আয়োজন সংক্ষিপ্ত আকার নিয়েছে। তবে এর মধ্যেই যারা রয়েছে আয়োজক কমিটি তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। রেদওয়ানা, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট পর্যালোচনা শেষে এই আদেশ দেন। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় বৃহস্পতিবার সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চার্জশিট প্রস্তুত, আজকে আদালতে জমা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিচার 90 দিনের আগেই হবে। সকালে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট সরকারের আমলে 7184টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক থেকে $2 বিলিয়ন রিজার্ভ লুট করার প্ল্যান ছিল। $88 মিলিয়ন লুট হয়েছে, 68 মিলিয়ন উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের জন্য কাজ চলছে। মডেল মেঘলাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তবে গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা। জঙ্গি সাজিয়ে যাদের হয়রানি করা হয়েছে তারা জামিন পেয়েছেন। সন্ত্রাসী ক্ষেত্রে কথা বলি, মাগুরা যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত 7184টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দর্শক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চারুকলা অনুষদের বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেটির আনুষঙ্গিক প্রস্তুতির পরিদর্শন শেষে তিনি কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এবং স্বাধীন কাজ, সেই কাজটা তারা করতে পারেনি। শিল্পকলা মতো একটি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটির উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে না। আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ অনেক আগে থেকে, আবহমান কাল ধরে, হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সেটিকে একমাত্রিক, একদলীয়, এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে। এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা, এই থাবার স্বরূপ কিন্তু একটি, সেটা হচ্ছে নৃশংসতা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলছিলেন চারুকলা থেকে। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। পর খবরে যাব। প্রায় 2 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গেল বৃহস্পতিবার মোহাম্মদ হোসেন আলী নামে এক ভুক্তভোগী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কুয়েটের 22 শিক্ষার্থীর নাম উল্লেখ এবং অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে শিক্ষার্থীরা আজ কুয়েটের ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গেল 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ঘটনার পর 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে বাংলাদেশ। এজন্য জাতীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। দেশ দুটির সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। অরণ্য গফুরের রিপোর্ট। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দিল্লি, কলকাতা ও হলদিয়া বিমানবন্দর ব্যবহার করে আসছিল বাংলাদেশ। বিনিময়ে শুল্ক নিলেও
পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মোদী সরকার। নেপাল ভুটানে রপ্তানি সমস্যা না হলেও এতে শঙ্কায় পড়েছে $462 মিলিয়ন পণ্যের রপ্তানি, যা এদেশের মোট রপ্তানির প্রায় 1.25%। পরিমাণ যাই হোক, এখানে অবহেলা করার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্বাধীনতার 54 বছরেও বিমানের কার্গো সার্ভিস চালু করতে না পারা প্রতিপক্ষকে এমন সিদ্ধান্তের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন তারা। ইতিবাচক হচ্ছে এই যে যেতে দিল না বা দেবে না বলছে, তখন গভর্নমেন্টের উচিত হবে, আমাদের চেষ্টা করা উচিত হচ্ছে আমরা আমাদের এয়ারপোর্টে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের নিজেদের বিমানের কিন্তু কোনো কার্গো সিস্টেম নাই। ও যখন বললো যে গরু আনতে দেবো না, আমি তখন গরু চাষ শুরু করে দিলাম, আমার গরু রে বেড়ে গেছে। আসলে সমস্যাটা কোথায়? এটা কি ভূ রাজনৈতিক, নাকি অর্থনৈতিক, নাকি বাণিজ্যিক, নাকি আসলে লজিস্টিক্যাল সমস্যা, নাকি তাদের দেশের ভিতরে যে সমস্ত ব্যবসায়ী আছে যারা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে তো, এবং তাদের অসুবিধা হচ্ছে, তাদের খরচ বেড়ে যাচ্ছে, সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জন্য তাদের সঙ্গে আমাদের বৈঠক করতে হবে, তাদের কাছে জানতে পারি যে এই চুক্তিটা বাতিল করা হলো, তাহলে আমাদেরকে সময় কেন দেওয়া হলো না। ক্ষমতার প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধ শুরু করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেটাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। চীনকে শায়েস্তা করার এ যুদ্ধে জড়িয়েছেন বাংলাদেশ সহ 70টির বেশি দেশকে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু শুল্ক আরোপিত দেশ নয়, পণ্যের দাম বাড়ায় ট্রাম্প বিরোধী হতে পারেন খোদ মার্কিনিরাও। যে দেশের প্রেসিডেন্ট এই আইনগুলো করতেছেন সেই দেশের জনগণের কি হবে? নিশ্চয়ই তাদের বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। এখন জনগণকে কষ্ট দিয়ে আরেকজনের সাথে রাগ দেখাতে যেয়ে যদি করে তো তার ফলাফল যা হবার তাই হবে। এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা ব্যবসায়ীদেরকে কিছুদিন ভোগাবে, এবং আমরা যদি আমাদের সত্যি ফ্যাসিলিটি তৈরি করতে চাই তাহলে সেইভাবে উদ্যোগ নিতে হবে। আর এই বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের যেটা লাভ হতে পারে সেটি হলো যে অনেক ব্যবসা কিন্তু চীন থেকে বাংলাদেশে আসতে পারে যদি আমরা বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দিতে পারি। মুক্তবাজার অর্থনীতির এই বিশ্বে ট্রান্সশিপমেন্ট বাতিল ও অতিরিক্ত শুল্ক আরোপ সমর্থনযোগ্য নয় বলে মত অর্থনীতিবিদদের। উনি যদি এখন হঠাৎ করে এইভাবে যদি বলেন না আমার এখানে যাইতে হবে না, তখন তো এরাও তো বলতে পারে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে। এর মধ্যে চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যও রয়েছে। রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় BBC। এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো আশঙ্কা প্রকাশ করেছিল যে পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, কারণ অনেক ডিভাইসই চীনে তৈরি হয়। আন্তর্জাতিক সব যুদ্ধনীতি উপেক্ষা করে গত 18 মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1560 জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশু নিহত হয়েছে অন্তত 500। এমন পরিস্থিতিতে খোদ ইসরায়েলের সেনাদের থেকে আসছে যুদ্ধবিরতির আহ্বান, আর বিশ্বজুড়ে সৌদি আরবের ডিজে পার্টির আয়োজন ঘিরে চলছে সমালোচনার ঝড়। রাকিব হাসানের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে সারা বিশ্বের লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতেও এক প্রকার নিশ্চুপ মুসলিম বিশ্ব। আর গাজা উপত্যকাটি যখন রক্তে ধ্বংসে বিপর্যস্ত, তখন সৌদি আরবের আল উলাতে আয়োজন করা হয়েছে ডিজে পার্টি। গেল 7 এপ্রিল পবিত্র মদিনা নগরীর কাছে অনুষ্ঠিত এই আয়োজন নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আল উলার বিখ্যাত এলিফ্যান্ট রক বা জাবাল আল ফিলের সামনে পাশ্চাত্য সুরের রাতভর চলে গান, নাচ ও আলোক আয়োজন। দেশি বিদেশি তরুণ তরুণীদের এই অংশগ্রহণের এই অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আসতে থাকে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ফিলিস্তিনে যুদ্ধ ঠেকাতে মুসলিম বিশ্বের লোক দেখানো হুঙ্কার চললেও এর বিপরীত চিত্র খোদ ইসরায়েলেই। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলার বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। এমনকি বিমান বাহিনী, নৌবাহিনী ও অভিজাত গোয়েন্দা ইউনিটের সদস্যরাও অবস্থান নিয়েছে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে। সম্প্রতি সরকারের যুদ্ধনীতিকে তাৎক্ষণিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর 1000 সৈনিক। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনীর প্রায় 150 সাবেক কর্মকর্তাও।
এবার ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর অভিজাত গোয়েন্দা ইউনিটের প্রায় 250 রিজার্ভ সদস্য অবস্থান নিয়েছেন যুদ্ধ বন্ধের পক্ষে। সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক কর্মীদের এই আহ্বানে সাড়া না দিয়ে বরং ক্ষোভই ঝেড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুদের উৎসাহিত করার অভিযোগ করছেন তিনি। নেতানিয়াহুর দাবি, এই যুদ্ধ ইসরায়েলের রাষ্ট্রের স্বার্থেই। রাকিব হাসান, RTV। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রতিবাদ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামছেন ইউরোপ এশিয়ার সাধারণ জনতা। গাজায় গণহত্যার প্রতিবাদে শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। ঢাকার এই কর্মসূচি নজর কেড়েছে বিশ্বের প্রভাবশালী বেশ কিছু গণমাধ্যমের। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বুলেট যখন খালি করছে মায়ের কোল, কেড়ে নিচ্ছে নিরীহ মুসলমানের প্রাণ, তখন নামধারী মুসলিম দেশগুলোর নেতারা ঘুমিয়ে থাকলেও সরব গোটা বিশ্ব। গাজায় গণহত্যা বন্ধ করে নেতানিয়াহুর বিচারের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ডাকে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ অংশ নেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। সকল ধর্মবর্ণ নির্বিশেষে লাখো জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয় অবিচারের বিরুদ্ধে একাত্মতার মিছিল। ঢাকার এই প্রতিবাদ শিরোনাম হয়েছে মার্কিন বার্তা সংস্থা AP, ওয়াশিংটন পোস্ট, টাইমস অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। মার্কিন গণমাধ্যম AP এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানের কথাও উঠে আসে প্রতিবেদনে। মার্চ ফর গাজা কর্মসূচিকে সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে অভিহিত করেছে আরব নিউজ। এই বিক্ষোভে বিএনপি ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে আল জাজিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। এদিকে বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় 1 লাখ মানুষ নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে আঘাত করে বিক্ষোভ করেছে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV। খেলার খবর। ICC নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। লাহোরে ম্যাচ শুরু বেলা 3টায়। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 178 রানের রেকর্ড জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগ্রেসরা। সে ম্যাচে 3 বিভাগে দলগত পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সারওয়ার ইমরানের দল। এদিকে আইরিশ নারীদের বিপক্ষে অতীত পরিসংখ্যান নিগার সুলতানা জ্যোতিদের পক্ষে 9 দেখায় 6 জয়ের বিপরীতে পরাজয় 1টি, 2টি ম্যাচ পরিত্যক্ত। ফলে এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামছে নাহিদা সুপ্তারা। আর গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।